আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা শিখব মাইক্রোসফট পেইন্ট দিয়ে আমরা কীভাবে গ্রাফিক ডিজাইন করব এবং অনলাইনের বিভিন্ন গ্রাফিক ডিজাইন সফটওয়্যার অথবা গ্রাফিক্স ক্রিয়েটর সফটওয়্যার দিয়ে আমরা কীভাবে সরাসরি অনলাইন থেকে বিভিন্ন ধরনের গ্রাফিক্স তৈরি করব। তো দেখুন, আমি প্রথমে যাচ্ছি মাইক্রোসফট পেইন্টে। মাইক্রোসফট পেইন্ট খোলার জন্য আপনার থাকতে হবে, আমি যে মাইক্রোসফট পেইন্ট নিয়ে কাজ করছি এটা হলো কত, উইন্ডোজ 7 যদি আসে আপনি হুবহু এটা পাবেন। তাহলে উইন্ডোজ 7 থেকে স্টার্ট দিয়ে পেইন্ট। তাহলে আমি যে পেইন্টের অ্যাপিয়ারেন্সটা দেখতে পাচ্ছি এটা কিসের, উইন্ডোজ 7 ছাড়া অন্য কোনো অপারেটিং সিস্টেম এটা আসবে না। এক্সপি অথবা অন্য কোনো অপারেটিং সিস্টেম এটা আসবে না, শুধুমাত্র উইন্ডোজ 7 আসবে। এটা এক্সপিতে গেলে অন্যরকম পেইন্ট দেখা যাবে, উইন্ডোজ 10 গেলে অন্যরকম পেইন্ট দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা পেইন্টে গেলাম। তো পেইন্টে দেখুন, আমরা জাস্ট ইয়াগুলো আগে ফলো করি, এটার ইন্টারফেসটা আমরা আগে দেখি, প্রত্যেকটা বাটনগুলো দেখি। আমরা এগুলো আগে থেকে জানি, পেস্ট, কাট, কপি, তাই না? কাট, কপি, পেস্ট এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে যা ছিল তা। তারপরে এটা হচ্ছে সিলেক্ট করা, কোনো একটা ছবিকে সিলেক্ট করা। আমরা এখানে অনেকভাবে সিলেক্ট করতে পারবো। আমরা চতুর্ভুজের মতো করে সিলেক্ট করতে পারবো, ফ্রি হ্যান্ড স্টাইলে সিলেক্ট করতে পারবো, আর অনেকভাবে আমরা সিলেক্ট করতে পারবো। এরপর হলো এটা ক্রপ করা। ক্রপ কোনো একটা ছবির একটা অংশ বিশেষ সেটাকে কেটে নিয়ে নেওয়া। ক্রপ করা ওটুকু রেখে বাকিটুকু ফেলে দেওয়া। রিসাইজ, একটা ছবির পিক্সেল বাড়ানো, সাইজে বাড়ানো, অনেকভাবে ছবিটাকে রিসাইজ করা। ছবিকে রোটেট করা, ছবিকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো, উপরে নিচে ডানে বামে বিভিন্নভাবে ঘোরানো, ভার্টিক্যালি, হরাইজন্টালি, বিভিন্নভাবে। যাক, এগুলো আপনারা আপাতত জাস্ট বাটনটা দেখেন, এগুলোর কাজ এখন বুঝবেন না, আমি প্রত্যেকটা কাজ আমি করে দেখাবো। আমরা তো এটা জানি, এটা হচ্ছে পেন্সিল, এটা হচ্ছে বাকেট, কালার বাকেট, টেক্সট, এটা হচ্ছে জুম, এটা হচ্ছে কালার পিকার। ঠিক আছে, স্ক্রিনের কোনো কালারকে সেটা পিক করার জন্য যে কালারটা অ্যাকচুয়ালি কী, কালার পিকার আমি দেখাবো। এটা হচ্ছে ওই যে ড্রপ, ওই যে চোখের ড্রপ দেওয়ার মতো একটা ড্রপার, এটাকে বলা হয় কালার পিকার। এটা হচ্ছে ইরেজ করার জন্য। এরপরে দেখুন ব্রাশ, এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আমরা পাবো, মোটা ব্রাশ, চিকন ব্রাশ, পেন্সিল, ঝর্ণা কলম, অনেক কিছু আমরা পাবো। এরপরে দেখুন এখানে অনেক ধরনের আছে, অনেক ধরনের যে কি ওভাল, তারপর রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, অনেক কিছু আমরা পাবো। ঠিক আছে, এরপর হলো আউটলাইন, ফিল, এরপর সাইজ। আমরা যে ব্রাশ নেব সেই ব্রাশের সাইজ কীরকম হবে, ছোটো হবে না বড় হবে। এরপর হচ্ছে কালার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সিম্পল একটা ইন্টারফেস, তাই না? আমরা যতগুলো সফটওয়্যার দেখছি তার মধ্যে সবচেয়ে একদম সিম্পলেস্ট একটা ইন্টারফেস। তো হোম বাটন আমরা এগুলো দেখতে পাচ্ছি। এরপর ভিউতে এখানে তেমন কিছু নাই। জুম করা, রুলার দেওয়া, গাইডলাইন দেওয়া, গ্রিড লাইন দেওয়া, এগুলো তেমন কিছু নেই। যাই হোক, আমি একটা ছবি নিয়ে এসে আমি সরাসরি এই কাজগুলো দেখাই। দেখুন পেস্ট, এখন আমি অনলাইন থেকে একটা ছবি নেব, অনলাইন থেকে ছবি নিয়ে আমি এখানে পেস্ট করব। তো দেখুন, আমি প্রথমে যাচ্ছি, আমি যে কোনো একটা ছবি নিচ্ছি, আমি এই ছবিটি নিচ্ছি। এখন এই ছবিটা আমি জাস্ট এভাবে নিতে পারি, জাস্ট কপি করে নিতে পারি। কপি ইমেজ, এটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে এসে পেস্ট হয়ে গেল না? ছবিটা আমি এভাবে নিতে পারি। এভাবে নিলে ছবিটা একটু ছোটো দেখাবে। আমি ছবিটা আরেকভাবে নেওয়ার চেষ্টা করি। ছবিটা কিন্তু অনেক বড়, ছবিটা দেখা যাচ্ছে কত, 2560 কিন্তু 1600, তার অনেক বড় ছবি, তাই না? কিন্তু আমরা যখন জাস্ট নর্মালি আমরা কপি করলাম, এতে ছবিটা ছোটো দেখাচ্ছে। আমরা ছবিটাতে ক্লিক করি,
ছবিটা ডাউনলোড করি, সেভ করি আগে। সেভ ইমেজেস, আমি ছবিটাকে সেভ করলাম। সেভ করার পর আমি এখান থেকে সরাসরি নিয়ে আসতে পারবো। এই যে পেস্টের নিচে হলো পেস্ট ফ্রম দিয়ে পিকচার থেকে এখানে না, আচ্ছা আমি আরেকটা ছবি নিচ্ছি। যখন আমরা একটা ছবি নিলাম, এখন এই ছবিটা নেওয়ার পরে আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে ইয়ে করবো। ওই ছবিগুলো সোর্স থেকে ছোটো ছিল, ছবিটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট হয়ে গেল না? তাহলে আমরা অনলাইন থেকে যে কোনো ইয়া থেকে আমরা যে ছবিটাকে দেখবো, ছবিটা দেখার পর জাস্ট এখান থেকে কপি করব, কপি ইমেজ দেওয়ার পরে জাস্ট এখানে ছবিটা পেস্ট হয়ে গেল। এখন দেখেন এই ছবিটাকে আমরা ইচ্ছে মতো আমরা সাজাবো। তো এর মধ্যে ম্যাক্সিমাম বাটন আপনারা জানেন, তারপর আমি এগুলো জাস্ট একটু রিভিউ করি। তাহলে পেস্ট করার জন্য পেস্ট ফ্রম, আপনি এখান থেকে যে কোনো সোর্স থেকে সরাসরি পেস্ট করতে পারেন, কম্পিউটার সোর্স থেকে। এরপর হচ্ছে কাট কপি, এগুলো আগের মতোই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম কাট কপি কাজ করে, এখানেও গ্রাফিক্সের মধ্যে সেম কাট কপি একইভাবে কাজ করবে। আমি এটা কাটলাম, আচ্ছা এখন কাট কপি করার আগে যে কোনো একটা বিষয় একটা জিনিস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য সিলেক্ট হলো এইটা, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে সিলেক্ট করি, এখানে সিলেক্টের অপশনটা একটু ভিন্ন। আমি যদি স্কয়ার আকারে সিলেক্ট করি,
আমি প্রথমে নর্মালি যে সিলেক্টটা থাকে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল আকারে। আমি এখানে ক্লিক করি, তাহলে আমার আইকনটা পরিবর্তিত হয়ে গেলে সিলেক্ট আইকনে। নর্মালি তাহলে আইকনটা হয়ে গেছে না, একটা প্লাস চিহ্নের মধ্যে হয়ে গেছে। তাহলে তাহলে এখন আমি যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবো। কারণ আমি এটুকু আমি কাটবো, এটুকু কেটে আমি অন্যদিকে নিয়ে যাব। তাহলে এই অংশটুকু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমি এটাকে কাট করলাম, এটা চলে গেল। কাট করার পর আমি পেস্ট করলাম, এটা এখানে চলে আসলো, চলে আসছে না। আমি আবার আন্ডু করলাম, আন্ডু। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে আমরা কাট করে পেস্ট করতে পারি, এখানে আমরা কাট করে পেস্ট করতে পারবো। আবার আমি কপি করব, এই অংশটাকে আমি কাটলাম, এটাকে আমি কপি করব, কপি করলাম, কপি করে পেস্ট। তাহলে একটুকু থাকবে, আবার নতুন একটা চলে আসবে। কপি এদিকে একটা চলে আসলো, আবার আরেকটা পেস্ট, আরেকটা চলে আসলো, আবার আরেকটা পেস্ট, আরেকটা চলে আসলো। ঠিক আছে, কাট কপি পেস্ট। আবার আমি এরকম চাই না, আগের মতো চাই, তাহলে আবার আনবো। ঠিক আছে, তাহলে কাট কপি পেস্ট এগুলো আগের মতোই। আচ্ছা, এখন হচ্ছে সিলেক্ট। এখন সিলেক্ট করার জন্য আমি যেটা দেখালাম সেটা হলো রেক্টেঙ্গেল, মানে স্কোয়ার আকারে ইয়াগুলোকে সিলেক্ট করবে, চতুর্ভুজ আকারে। আমি যদি এখানে সিলেক্ট করি, আমি যখনই এটাকে মাউস পয়েন্টে চেপে ধরে যখন আমি নিচের দিকে নামাবো অথবা উপরের দিকে তুলবো, তখন সেটা একটা বক্স হয়ে যাবে। আমি যেরকম চাই সেরকম বক্সটা হবে, আমি যেরকম চাই সেরকম এইভাবে সিলেক্ট হবে। তো এখন দেখুন, আমরা সিলেক্ট করলাম এই মেয়েটার মাথাটাকে আমরা সিলেক্ট করলাম এইভাবে। এখন এইভাবে সিলেক্ট করলে জিনিসটা পারফেক্ট হচ্ছে না, তার মানে এনভায়রনমেন্টের অনেক কিছু চলে আসতেছে। এখন আমি যদি চাই যে শুধুমাত্র তার মাথাটা আন্ডু করতেছি, আমি একদম ঘুরিয়ে সিলেক্ট করব। আমি পুরো এই মেয়েটাকে কেটে আমি অন্য জায়গায় বসাবো, শুধু তার মাথাটা না, তার পুরো বডিটাই। তো দেখুন, আমি এখান থেকে সিলেক্ট করলাম ফ্রি ফ্রম সিলেকশন। এতক্ষণ ছিল কি রেক্টেঙ্গুলার সিলেকশন, মানে সিলেক্ট করলে সেটা রেক্টেঙ্গুলার সিলেকশন হয়ে যাবে। আমি এখন সিলেক্ট করলাম ফ্রি ফর্ম সিলেকশন। ফ্রি ফর্ম সিলেকশন থেকে দেখেন, এই যে আমি এখান থেকে দিলাম, মাউস পয়েন্টে চেপে ধরে আমি আমার ইচ্ছে মতো পয়েন্টারটাকে নিয়ে যেতে পারবো। হয়ে গেছে না, এটাকে সিলেক্ট করে ফেললাম। করার পর আমি এবার কপি করি, এবার এটাকে কাট করে কী করবো, পেস্ট। পারবো না, আবার এটাকে আবার আমি কপি করব, এটা সিলেক্ট করা আছে, এটাকে কপি করব, কপি করে পেস্ট। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো একটা বিষয়কে সিলেক্ট করার জন্য আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি। একটা হলো রেক্টেঙ্গুলার সিলেকশন, আর একটা হলো ফ্রি ফর্ম সিলেকশন। রেক্টেঙ্গুলার সিলেকশনটা সবসময় বক্স আকারে হবে, আর যেটা ফ্রি ফর্ম সিলেকশন এটা সবসময় আমরা যেভাবে ইচ্ছে সেভাবে আমরা করতে পারবো। আমরা জাস্ট পেন্টে খুব সিম্পলি কাজগুলো করতে পারতেছি। যখন আমরা ইয়াতে যাব, ফটোশপ যখন করবো, ইলাস্ট্রেটর যখন করবো, তখন আরও অনেক অ্যাডভান্স হতে আমরা কাজগুলো করতে পারবো। তো দেখুন, মনে করেন আমরা ওকে ফেলে দেবো, ওর পুরো ইয়াটাই আমরা ফেলে দেবো। তাহলে কী করবো, সিলেকশন থেকে ফ্রি ফর্ম সিলেকশন, এখান থেকে আমরা কাটি। আমরা ওকে মুছে দিই, তাহলে ওইখানে যে একটা ছেলে ছিল সেটা আর বোঝা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আরও অনেক অ্যাডভান্স। হ্যাঁ, আমি দেখাচ্ছি। ম্যাজিক সিলেকশন আমরা পাবো একটা ফটোশপে। আমরা আগে বেসিক জিনিসগুলো শিখি, তখন আমরা ফটোশপে গেলে জিনিসটা আমাদের জন্য খুব ইজি হবে। যেমন এই জিনিসগুলো আমরা ফটোশপে পাবো আরও অনেক অ্যাডভান্স হতে। তাহলে আপনারা
এই দুটো বুঝতে পারছেন, রেক্টেঙ্গুলার সিলেকশন এবং ফ্রি ফর্ম সিলেকশন। আমরা যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে পারি দুইভাবে, একটা হচ্ছে বক্স আকারে, রেক্টেঙ্গুলার আকারে, আর একটা হচ্ছে আমরা যেভাবে চাই সেভাবে ফ্রি হ্যান্ড। আমি যেটুকু বললাম একটু ক্লিয়ার? আচ্ছা, এরপর হলো সিলেক্ট অল। সিলেক্ট অল তো খুব সহজ, পুরোটাকে সিলেক্ট করার জন্য সিলেক্ট অল। এখন আপনি যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যেতে পারবেন। এরপর হচ্ছে ইনভার্ট সিলেকশন, এটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না। আচ্ছা, এরপর হলো ক্রপ করা, রিসাইজ করা, রোটেট করা। ক্রপ করা, এখন আমি চাচ্ছি এই সবার ছবির মধ্যে রেখে আমার দরকার হচ্ছে ওর ছবিটা। ওর ছবিটা রেখে মনে করেন ওর ছবিটা আমি রাখবো, ওর ছবিটা রেখে বাকি সবার ছবিটা আমি চাই না। ঠিক আছে, আমি ওর ছবিটা নিলাম, আমি ওর ছবিটা সিলেক্ট করবো কি রেক্টেঙ্গুলার সিলেকশন, যে কোনো একটা সিলেকশন করেন। করার পরে একটুকু আমি রাখলাম, জাস্ট ওর ফেসটা নিলাম, নেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করলাম। আমি চাই শুধুমাত্র মেয়েটার ফেস থাকবে, আর কোনো কিছুই থাকবে না। মেয়েটার ফেস থাকবে আর কোনো কিছু থাকবে না। তাহলে আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট ক্রপে ক্লিক করলে কী হবে, আমি যতটুকু সিলেক্ট করলাম অতটুকু থাকবে, আর বাকি সবগুলো কি চলে যাবে। ক্রপ সবগুলো চলে গেছে না? আমি আবার যদি আগের অবস্থায় চলে যেতে চাই, আনডু। আমি ওর ছবি রাখবো, এই ছেলেটার ফেসটা রাখবো, বাকি সব কিছু মুছে দেবো। রাখলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ক্রপ চলে আসলো। ঠিক আছে, তাহলে আপনারা ক্রপটা বুঝতে পারছেন? মানে আমরা যতটুকু সিলেক্ট করবো ওটুকু রেখে কী করবো, বাকি সম্পূর্ণ কিছু মুছে দেবো। এটা হচ্ছে ক্রপ। তাহলে আমরা যখন অ্যাডভান্স এডিটর সফটওয়্যারগুলোতে যাবো, আমরা আরও অনেক অ্যাডভান্স হতে আমরা ক্রপ করা শিখব। আচ্ছা, ক্রপের পর হলো রিসাইজ করা। এখন এটা আমাদের অনেক বেশি প্রয়োজন হবে রিসাইজ করা। আমরা যখন কোনো একটা ছবি দেবো, সেই ছবিটা যদি এক্সপেক্টেড সাইজ না হয়, তাহলে সেই ছবিটা অনেক অনলাইন ফরম্যাটে অ্যাকসেপ্ট করে না। যেমন এই ফেসবুকে আর যদি কম হয়, লগোর সাইজ যদি কম হয়, তাহলে সেটা অ্যাকসেপ্ট করে না। ইউটিউবে অনেক সময় অ্যাকসেপ্ট করে না, এভাবে অনেক অনলাইন ফরম্যাটে অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, তো ছবিকে আমাদেরকে প্রয়োজন মতো সাইজ করে দিতে হয়। বিষয়টা হচ্ছে এরকম যে কোথাও জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন, ওখানে বলছে পাসপোর্ট সাইজের ছবি হতে হবে। এখন কেউ যদি স্ট্যাম্প সাইজের ছবি দেয়, অ্যাকসেপ্ট করবে? এখন কেউ যদি স্ট্যাম্প সাইজের ছবির পরিবর্তে যদি আরও ছোটো ছবি দেয়, একেবারে মাইক্রোস্কোপ ছবি দেয়, ঠিক আছে, ওইটাকে অ্যাকসেপ্ট হবে না। তাহলে যে কোথাও ছবির সাবমিট করার সময় একটা নির্দিষ্ট পরিমাণ ফরম্যাট থাকে, যে কত কিলোবাইট কত গিগাবাইট হতে হবে। ঠিক আছে, ওই যে আগে ডিবি পাঠানোর সময় সিস্টেম ইয়াটা ছিল। ডিবি পাঠানোর সময় ওরা বলে দিত না যে ছবিটা এত পিক্সেলের হতে হবে। কারণ মানুষ মনে করতো কি এটা কি বিশাল একটা কিছু, আহামরি কোনো কিছু মনে করতো। আসলে বিষয়টা খুব সহজ, আপনাকে কত কিলোবাইট হতে হবে এটা আপনাকে ফিক্স করে দিচ্ছে। তাহলে আপনি খুব সহজেই এই জিনিসটাকে আপনার নিজের মতো করে রিসাইজ করে নিতে পারবেন। রিসাইজের বিষয়টা হলো এরকম, মনে করেন আপনার অনেক বড় একটা ছবি আছে। এখন ওই ছবিটাকে আপনি কী করবেন, ওয়ালে টাঙানোর জন্য একটা ছবি আছে, এখন আপনাকে কোথাও অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আপনাকে ওই ছবিটাকে বানাতে হবে পাসপোর্ট সাইজের ছবি। তাহলে আপনি ওই ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি বানাবেন। আবার ইচ্ছে করলে পাসপোর্ট সাইজের ছবিটাকে আপনি অনেক বড় করে বানাতে পারবেন। আমরা ইচ্ছে মতো ছবিটাকে বড় করতে পারবো, ছোটো করতে পারবো, রিসাইজ করতে পারবো। তো দেখুন রিসাইজ, আমি এই ছবিটাকে রিসাইজ করব। রিসাইজ যখন আমি ক্লিক করলাম, এখানে আমাকে প্রথমত দেখাচ্ছে এখানে রিসাইজ হয় দুইভাবে। একটা হচ্ছে পার্সেন্টেজ অনুসারে, ছবির সাইজ অনুসারে, ছবিটা কত বড় কত ছোটো, আর পার্সেন্টেজ, আর একটা হচ্ছে পিক্সেল অনুসারে। তো পার্সেন্টেজ অনুসারে এটা রিসাইজটা কীরকম, হরাইজন্টাল ভার্টিক্যাল। হরাইজন্টাল কত 100, ভার্টিক্যাল 100। তার মানে আমরা দেখতে পাচ্ছি ছবিটা স্কোয়ার। এটা হরাইজন্টালি পাশাপাশি কত আছে 100, আর ভার্টিক্যালিও 100। তার মানে এটা স্কোয়ার একটা ছবি। এখানে দেখুন মেনটেন অ্যাসপেক্ট রেশিও, আপনি যদি এটা চেঞ্জ করতে চান, আপনি ধরুন ভার্টিক্যালি হরাইজন্টালি 100-এর পরিবর্তে আপনি দিচ্ছেন 200, তাহলে এটা অটোমেটিক্যালি 200 হয়ে যাচ্ছে না নিচেরটা। এই যে আমরা এটা কি মেনটেন অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করা আছে বলেই।
কারণ এটা রেশিও আগে যেরকম ছিল সেরকমই সে নিচেরটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা চেঞ্জ করলে হবে, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা মেনটেন অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করা আছে। আমি যদি এটা করে 150, নিচেরটা অটোমেটিক্যালি হয়ে যাবে 150। আবার দেখেন এটা 100 আছে, আমি যদি এটা তুলে দিই, মেনটেন অ্যাসপেক্ট রেশিওটা তুলে দিই। আচ্ছা আমি একটু আগে আগে করে দেখাই বিষয়টা। 200 আমি দিলাম, 200 দিয়ে যদি আমি ওকে ওকে করি, ছবিটা আগের চেয়ে অনেক অনেক বড় হয়ে গেছে না? যে অনেক বড় হয়ে গেছে। আমি যদি আরেকটু বড় করে ছবিটাকে রিসাইজ করে পার্সেন্টেজ, এটা 200-র পরিবর্তে যদি আমি করি 500, তাহলে ছবিটা আরও বড় হবে। ওই সাদা অংশ সহ বড় হয়েছে। তাহলে ছবিটাকে আমরা অনেক অনেক বড় করলাম। আমরা যদি এখানে করি 50, ছবিটা ছোট হয়ে গেল। তাহলে আমরা ছবিকে ইচ্ছে মতো বড় করতে পারবো, ইচ্ছে মতো ছোটো করতে পারবো, রিসাইজ করতে পারবো। তাহলে আমরা প্রথমত রিসাইজ করলাম কি অনুসারে? পার্সেন্টেজ অনুসারে। আমরা আমাদের ছবিটাকে রাখলাম হরাইজন্টালি 100, ভার্টিক্যালি 100। আমি যদি মেনটেন অ্যাসপেক্ট রেশিও যদি তুলে দিই, তাহলে দেখুন আমি যদি উপরে যদি চেঞ্জ করি, উপরে যদি আমি 150, নিচেরটা আর চেঞ্জ হচ্ছে না, নিচেরটা 100-তে থাকতেছে। তার মানে আমার হরাইজন্টালি ডান পাশের ছবিটা বাড়বে, কিন্তু উপরে নিচে বাড়বে না। তো যার ফলে ছবিটার যে সামঞ্জস্যতা, সেই সামঞ্জস্যতা নষ্ট হবে, ছবিটা কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে। দেখেন চ্যাপ্টা হয়ে গেছে না? আমি আন্ডু করি। তাহলে এই জন্য যখন কোনো ছবি চেঞ্জ করবেন, রিসাইজ করবেন, সবসময় লক্ষ্য রাখবেন এটি থেকে মেনটেন অ্যাসপেক্ট রেশিও আছে কিনা। দেখেন আমি ছবিটাকে আরও চ্যাপ্টা করে ফেলি। আমি হরাইজন্টাল 100 থাক, হরাইজন্টাল, আচ্ছা মনে করেন ভার্টিক্যাল 100 থাক, আমি যে কোনো একটা ছোটো করে দিই, এটা দিলাম আমি 20। আমি সরি, এটা একটি 100 থাক, ভার্টিক্যালি উপরে নিচে আমি করে দিলাম জাস্ট 20। তার মানে পাশাপাশি থাকবে কত? 20, সরি আচ্ছা, উপরে নিচে থাকবে, পাশাপাশি থাকবে 100, আর উপরে নিচে থাকবে 20। তাহলে দেখেন ছবিটা হয়ে যাবে কীরকম? একেবারে চ্যাপ্টা ছবি। দেখেন এটা বোঝা যাচ্ছে? আমরা আগের মতো করি। ঠিক আছে, তাহলে আমরা রিসার্চ যেটা শিখলাম পার্সেন্টেজ, হরাইজন্টাল, ভার্টিক্যাল। এরপরে দেখেন, তাহলে আমরা রিসার্চ করার সময় সবসময় লক্ষ্য রাখবো কি অ্যাসপেক্ট রেশিও ঠিক আছে কিনা। অ্যাসপেক্ট রেশিও ঠিক না থাকলে ছবির সাইজটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ বিকৃত হয়ে যাবে। এরপর দেখুন নিচে স্কিউ ডিগ্রিসে দেখুন হরাইজন্টালি, জাস্ট এটা ছবিটা হয়ে যাবে। আমরা যদি একটু আর্ট ওয়েতে ছবি তৈরি করতে চাই, ছবিটাকে একটু ডান পাশে একটু বামে বাঁকানো হয়ে যাবে। মনে করেন আমি এটাকে করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু আমি করলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবিটা বেঁকে যাবে। কারণ আমি ছোট্ট একটু আগে একটু সিলেক্ট করে এটাকে আমি কাজ করি, তাহলে জিনিসটা সুবিধা হবে। আমি এটুকু সিলেক্ট করলাম, এটুকুকে আমি রিসাইজ করলাম, রিসাইজ করে পার্সেন্টেজ থেকে হরাইজন্টাল আমি করতেছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি এটাকে আমি কাট করব। কাট হয়ে গেছে না? ঠিক আছে, আচ্ছা এটাকে অত বেশি কাট না করে আমি হালকা একটু কাট করি। আমি দিলাম রিসাইজ থেকে এখানে দিলাম আমি জাস্ট 10%। দেখেন হালকা একটু কাজ হয়ে গেছে না? ওকে একটু আলাদাভাবে দেখা যাচ্ছে। তাহলে আপনারা স্কিউটা বুঝতে পারছেন? স্কিউ রিসাইজের মধ্যে আমরা একটুকু বুঝতে পারলাম হরাইজন্টালি বাড়ানো কমানো, ভার্টিক্যালি বাড়ানো কমানো ছবিকে,
মানে বড় করা অথবা ছোটো করা, আমরা মেনটেন অ্যাসপেক্ট রেশিও ঠিক রাখবো। এরপর এটা হলো কী করা, স্কিউটা কি, আমরা যে কোনো একটা ছবিকে হয়তো ডানে হেলানো অথবা বামে হেলানো অথবা উপরে নিচে যে কোনোভাবে আমরা এটাকে চেঞ্জ করা। আমি ভার্টিক্যালি একটু করে স্ক্রিউ করি ওর ছবিটাকে, রিসার্চ থেকে ভার্টিক্যালে যদি একটু স্ক্রিউ করি 10 ডিগ্রিতে, একটু চেঞ্জেস না। আচ্ছা, আমরা আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো ছবিকে এভাবে আমরা চেঞ্জ করতে পারবো। আপনি যাকে সিঙ্গেল একটা ছবি নিয়ে যদি কাজ করেন তাহলে জিনিসটা আরও ভালোভাবে জিনিসটা বোঝা যাবে। স্কিউটা মানে যেখানে স্বাভাবিক সোজা ছবি দিলে যেখানে কি একটু আর্টের মতো হচ্ছে না, যেখানে একটু বাঁকানো ছবির প্রয়োজন হচ্ছে, সিঙ্গেল ছবি আপনি সেখানে কি এটা ছবিটা করে নিতে পারেন, আপনার নিজের মতো করে নিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা রিসার্চ একটা বুঝলাম, পার্সেন্টেজের রিসার্চটা আমরা বুঝলাম। পার্সেন্টেজের পর আমরা যাচ্ছি পিক্সেলে। এটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। পিক্সেল মানে হলো আমাদের ছবিটা প্রয়োজন হয় পরিণত হয় ডট দিয়ে। ডট এখানে প্রতি ইঞ্চিতে কী পরিমাণ ডট থাকে তার উপরে ডিপেন্ড করা হয় এই ছবির পিক্সেল কত। মানে যেমন এই ছবিটা যখন তৈরি হয়েছে, আমরা ছবিটা যদি একটু মানে ডিপলি আমরা দেখি, ছবিটাকে আপনি যত বড় করবেন, বড় করতে 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 একসময় যদি আপনি অনেক অনেক বড় করেন, তখন আপনি দেখবেন কি এই যে অনেকগুলো বিন্দু দেখা যাচ্ছে না, ডট, এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চতুর্ভুজ, এই চতুর্ভুজগুলোকে বলা হয় কি ডট, মানে পিক্সেল। আমরা সাধারণ ভাষায় বলি ডট, কিন্তু এগুলোকে গ্রাফিক্সের ভাষায় বলা হয় পিক্সেল। তার মানে একটা ছবি তৈরি হয় কি দিয়ে, অনেকগুলো ডট দিয়ে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা কলম দিয়ে, কলমের অনেকগুলো বিন্দু দিয়ে একটা ছবি আঁকা যায় না, কলমের অনেকগুলো ডট দিয়ে। তো কম্পিউটার যখন কোনো একটা কিছু ছবি আঁকে তখন সে আঁকে কি দিয়ে, এরকম অনেকগুলো ডট দিয়ে, ঠিক আছে। তো একটা ছবি কতটা ক্লিয়ার হবে, কতটা স্পষ্ট হবে, সেটা ডিপেন্ড করে ওই ছবিতে ডট কতগুলো আছে। এখানে ডট কতগুলো আছে বলতে হিসাব করা হয় প্রতি ইঞ্চিতে ডট কতগুলো। যে ছবিতে প্রতি ইঞ্চিতে ডট থাকবে বেশি, সেই ছবিটা হবে অনেক বেশি ক্লিয়ার। আর যে ছবিতে প্রতি ইঞ্চিতে ডট থাকবে কম, সেই ছবিটা ক্লিয়ার হবে না। আর যে ছবিতে আপনার ডট কম থাকবে, সেই ছবিটা যদি আপনি বড় করেন তাহলে সে ফেটে যাবে। আর যে ছবিতে ডট বেশি থাকবে সেটাকে আপনি যত বড় করেন সেটা আর ফাটবে না, ঠিক আছে। তো দেখুন, এখন আমরা ডট বাড়াবো। এখন আমরা চাইলে এই সফটওয়্যারের মাধ্যমে এই ডটগুলো আমরা বাড়াই দিতে পারি। এই ডটগুলো যদি আপনি বাড়াই দেন, ধরুন আপনি অনেক বড় আকারের ছবিটাকে প্রিন্ট করবেন, তাহলে ডট যদি বাড়াই দেন তাহলে কী হবে না, এটা আর ফাটবে না। তো এখন আমরা যেই ছবিতে আমরা আছি, এই ছবিতে আমাদের এক্সিস্টিং ডট কত আছে দেখুন। এখানে ডট কত আছে, রিসার্চ থেকে পিক্সেল, এখানে প্রতি ইঞ্চিতে ডট আছে কত, 4990। এখন আমরা যদি ছবিটাকে আমি ছোটো করতে চাই, আমি যদি পিক্সেল যদি বাড়াতে চাই, তাহলে 4990 এর পরিবর্তে আমি একটু বড় করে দিই, আমি 7000 করে দিই, 7000 পিক্সেল। তো দেখুন ছবিটা আগের চেয়ে কি আরও বেশি ক্লিয়ার, আরও বেশি স্পষ্ট। আমি যদি ডট যদি হ্যাঁ এখন জুম করলে আরও বেশি স্পষ্ট হবে। এই যে আরও বেশি ক্লিয়ার, আগের চেয়ে ক্লিয়ার না বেশি, মানে যত বড় জুম করে নিলে সহজে ফাটবে না। আমি যদি আরেকটু বাড়াই দিই পিক্সেল 7000-এর পরিবর্তে আমি যদি করে দিই 10000, তাহলে দেখেন আমরা যত বড় করি না কেন ছবিটা সহজে ফাটবে না। হ্যাঁ তাহলে হ্যাঁ এখন দেখা যাচ্ছে না অনেক ক্লিয়ার। মনে করেন আপনি অনেকে মিলে একটা ছবি তুলছেন, এখন ওই ছবির মাঝখান থেকে আপনি একটা ছবি নিতে চান, আপনি চাচ্ছেন এই মেয়েটার ছবিটাকে নিতে। এখন এই মেয়েটার ছবিটা নেওয়ার সময় আপনার তো নর্মালি যদি ছোটো অবস্থার ছবি নেন সেটা তো হবে না, সেটা তো ফাটাফাটা আসবে অথবা ছোটো হবে। বাট ছবিটাকে যখন আপনি পুরো ছবির পিক্সেলটাকে যখন বাড়ানোর পরে যখন আপনি এটাকে ক্রপ করে নেবেন তখন কি সেটা স্পষ্টই আসবে, ঠিক আছে। তো যদি কোনো ছবির পিক্সেল কম বলে, সাইজ কম বলে, সেটা যদি অনলাইনের কোনো একটা ফরম্যাটে যদি কোনো একটা ওয়েবসাইটে যদি সেটা অ্যাকসেপ্ট না হয়, তখন আমাদেরকে বলবে যে ছবিটা এত পিক্সেলের হতে হবে। আমাদেরকে পিক্সেলটা স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে ছবিটা হতে হবে এত পিক্সেল। তাহলে আমরা জাস্ট পিক্সেলটা এখানে বসাই দেবো। আমরা যাবো রিসাইজ থেকে পিক্সেল থেকে আমরা পিক্সেলের সাইজটা এখানে বসাই দেবো। আমাদেরকে বলবে যে পিক্সেলটা হতে হবে এত বাই এত,
মানে 500 ইন্টু 300, 500 ইন্টু 300। আমি লিখলাম এখানে 500, 500, এটা এটা আমি এটা আমি তুলে দিলাম উপরেরটা, 500 ইন্টু 300, ব্যাস। আচ্ছা 330, আচ্ছা আগে এটা দেখেন, হয়ে গেছে না 500 ইন্টু 300, ঠিক আছে। তো আমরা যেরকম ছবি চাই সেরকম ছবির পিক্সেল আমরা করে নিতে পারবো। আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে এই ছবিটা আমি আপনাকে দিলাম, এই ছবিটার আপনি পিক্সেল এত করেন, এত পিক্সেলের একটা ছবি বানান, তাহলে আমরা যে কোনো পিক্সেলের ছবি আমরা বানাতে পারবো না? তাহলে আপনারা কি রিসার্চ করাটা বুঝতে পারছেন? আমরা যে কোনো ছবিকে রিসার্চ করতে পারবো, আমাদের প্রয়োজন অনুসারে আমরা ছবিকে ছোটো করতে পারবো, ছবিকে আমরা বড় করতে পারবো। এতে করে আরেকটা জিনিস হয়, রিসার্চ করলে পিক্সেল বাড়ালে অস্পষ্ট ছবি স্পষ্ট হয়। আপনার কাছে কোনো একটা ছবি আছে, ছবিটা অস্পষ্ট, বেশি ক্লিয়ার না, বাট যদি আপনি পিক্সেল যদি বাড়ান, এখানে যত পিক্সেল এক্সিস্টেন্ট থাকবে, আপনি যদি পিক্সেল বাড়ান তাহলে ছবিটা অনেক বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন অনলাইন থেকে কোনো ছবি কালেক্ট করি তখন প্রত্যেকটা ছবিতে কিন্তু পিক্সেল থাকে। এই ছবিটা আমরা দেখি, এটা কত, এই যে 2716 ইন্টু 1810, এটা কি বলতেছে, এটা পিক্সেল। তার মানে এই সংখ্যাটা দেখে আমরা বুঝতে পারি যে যেই ছবিটা আমরা ডাউনলোড করতে যাচ্ছি সেই ছবিটা কতটুকু ক্লিয়ার হবে, এই ছবিটা কি বড় ছবি নাকি ছোটো ছবি। কারণ সবগুলোর থাম্বনেল সমান দেখাবে, বাট ছবিটা বড় নাকি ছোটো এটা আপনি কীভাবে বুঝবেন? পিক্সেল দেখে, পিক্সেল থেকে। এখানে এই ছবির পিক্সেল হচ্ছে 2716 ইন্টু 1810। এখন কোনো কারণে আপনার এই ছবিটাই প্রয়োজন হচ্ছে, এই ছবি ছাড়া আপনার ভালো কোনো ছবি পাচ্ছেন না। এখন এটাকে আপনি কী করতে পারবেন? পেইন্টে নিয়ে আপনি পিক্সেল বাড়াতে পারবেন। এটাকে আপনি 5000 পিক্সেলের ছবিতে কনভার্ট করতে পারবেন, তাহলে ছবিটা আরও অনেক বড় হবে, অনেক স্পষ্ট হবে, অনেক ক্লিয়ার হবে। এটা হচ্ছে 2716 ইন্টু 1810, এই ছবিটা 7000 পিক্সেল ইন্টু 3561 পিক্সেল। তাহলে কোনটা বড়? আগেরটা বড় না এটা বড়? আগেরটা ছোটো, আগেরটা 2700 আর এটা হচ্ছে 7000, কোনটা বড়? এটা বড়। তাহলে যে কোনো ছবির মানে যে কোনো পিক্সেলওয়ালা ছবিকে আমরা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করার পর আমরা ছবিটাকে আমাদের পছন্দ মতো পিক্সেলে চেঞ্জ মানে কনভার্ট করতে পারবো। ছবিটার সোর্সটা যেরকমই হোক না কেন, ছবিটা আমরা যে সোর্সটা আমরা কালেক্ট করবো সেই ছবিটা যদি অস্পষ্ট হয় আমরা কি সেটাকে স্পষ্ট করতে পারবো, পিক্সেল বাড়াতে পারবো? তাহলে আমরা দুইভাবে পিক্সেলটা বাড়াতে পারবো, একটা হচ্ছে পার্সেন্টেজ আকারে, আরেকটা হলো পিক্সেল আকারে, আর বাকি সব কিছু সেম। আপনারা কি রিসার্চ করাটা বুঝতে পারছেন? রিসার্চ করাটা কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, হ্যাঁ এইচডি করা আর কি, এটাই এইচডি, হাই রেজুলেশন করা। হাই রেজুলেশন মানে পিক্সেল বাড়ানো। হ্যাঁ না, 720 হলো ভিডিওতে, ভিডিওর পিক্সেল যদি 720 পিক্সেলের উপরে হয় তাহলে ওইটা হাই রেজুলেশন বলে, বাট ওই পিকচারে ওই 720 এটা কিছুই না। ভিডিওতে তো পিক্সেল একটু কম হলো কি সেটাকে অনেক মানে ভালো মনে হয়, বাট যেটা স্টিল পিকচারে পিক্সেল অনেক বেশি থাকে, এবং 720 পিক্সেলের চেয়ে অনেক বেশি, মানে 5000 পিক্সেলের উপরে গেলে সেটাকে এইচডি বলবে। আর সাধারণত এইচডি শব্দটা ইউজই হয় ভিডিওর ক্ষেত্রে, গ্রাফিক্সের ক্ষেত্রে সাধারণত ইউজ হয় না। আমরা ফটোকে আমরা যত ইচ্ছা তত পিক্সেল আমরা বাড়াতে পারবো, বাট ভিডিওর পিক্সেল বাড়ানোটা একটু কি মানে একটু কঠিন আর কি। তাহলে আপনারা কি যে কোনো কিছু পিক্সেল বাড়াতে পারবেন, অস্পষ্ট ছবিকে স্পষ্ট করতে পারবেন? আর কার কোনো কোশ্চেন? হ্যাঁ আচ্ছা, এটা একটা বিষয়। এখন আমি চাচ্ছি এই ছবিটাকে ছোটো করতে। এখন এই ছবিটাকে যদি আপনি ছোটো করেন তাহলে সেক্ষেত্রে পিক্সেল কমে যাবে। আমি আপনাকে একটা জিনিস দেখাই, রিসাইজ। এখন কোনো কারণে এটার আমার প্রয়োজন হচ্ছে ছোটো একটা ছবি, পিক্সেল কম, ধরুন বায়ার আমাকে বললো 500 থেকে 300 টাকা পিক্সেল ছবি আমাকে দাও। খুব ভালো কথা, আমি এটা রিসাইজ মতো করে যদি রিসাইজ করি, পিক্সেল কত 500 ইন্টু 300 দিলাম, তাহলে যেই ছবিটা আমি পাবো সেই ছবিটা দেখা যাবে না। এটা
ওই টাইম হয়ে গেছে। কম্পিউটার হ্যাং হয়ে গেছে মনে হয়। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা ছবিকে করব, মানে রিসাইজ করে যদি দেখা না যায় তাহলে আমরা কী করব দেখুন। মনে করেন এই ছবিটা, তাহলে এই ছবিটাকে যদি আমরা রিসাইজ করি তাহলে এটা কতটা আছে দেখেন। এখন যে কোনো ছবিকে রিসাইজ করার আগে আমাদের যেটা করতে হবে, ছবিটাকে ক্রপ করতে হবে। যেমন এখানে রিসাইজ হলে সাদা অংশ সহ রিসাইজ হয়ে যাবে। তো আপনাকে প্রথমে এই জাস্ট মূল ছবিটাকে ক্রপ করেই, মূল ছবিটাকে ধরেই আমি একটা জিনিস দেখাই। রিসাইজের মধ্যে যখন এটা দেখাচ্ছে, এটা কত পিক্সেল, 1011 পিক্সেল। তো 1011 পিক্সেল আসলে শুধুমাত্র ছবিটার না, এই যেখানে সাদা অংশ এটাও কিন্তু কী আছে, এটাও পিক্সেলের অংশ। এখানে পেন ড্রাইভ দিও না, এখানে পেন ড্রাইভ দিও না। আচ্ছা, তাহলে দেখেন আমরা প্রথমে আমরা ক্রপ করব। যদি ক্রপ করি তাহলে আমাদের সাইজটা কমে যাবে। আমি যদি ক্রপ করি, ক্রপ, এবার দেখেন পিক্সেলটা রিসাইজ থেকে পিক্সেল কমে গেছে না, 219। তাহলে যখন আমরা রিসাইজ করবো তখন আমরা ছবির পিক্সেলটাকে কমাই নেব, ঠিক আছে? তাহলে ছবিটা হবে। এখন দেখেন এই ছবিটাকে রিসাইজ করার পর যদি দেখতে খুব ছোটো হয়, খুব ছোটো হচ্ছে, এটা কি এটা দেখা যাচ্ছে না, তাহলে আপনি কয়েকভাবে করতে পারেন। তাহলে আপনি ছবিটার পার্সেন্টেজটা বাড়াতে পারেন। এটা এখন 100% আছে, এটা পার্সেন্টেজটা বাড়ান। পার্সেন্টেজটা বাড়ানো যাচ্ছে না, পার্সেন্টেজ বাড়াইয়া ওইটার আপনি একটা স্ক্রিনশট নেন। মানে রিসাইজ করার পর যদি খুব ছোটো হয় দেখতে, তাহলে আপনি এটা পার্সেন্টেজটা বাড়াইতে পারেন। পার্সেন্টেজটা বাড়াইয়া কি, অথবা পার্সেন্টেজটা কমাইয়া স্ক্রিনশট নিতে পারেন। এই যে আমি যেটা দেখালাম, এই বাচ্চাগুলা এটুকু আসলো। আমি যদি এটার পিক্সেল কমাই, রিসাইজ পিক্সেল, আচ্ছা আমি ক্রপ না করি এটা আমি করলাম 500, কম আসলো। আমি আরও করি, আরও কমাই, আমি করলাম জাস্ট 50 পিক্সেলে। ছবিটা একদম ছোটো না, দেখেন এই ছবিটা এত ছোটো যে এটা কোনো কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? তো সেক্ষেত্রে আপনি ছবিটাকে ছোটো না করে যেটা করতে পারেন, ছবিটাকে ছোটো না করে
নর্মালি এটাতে 100% রাখবেন, 100% রেখে আপনি এটাকে পেস্ট করেন, করে এরপর এখান থেকে আপনি কমান 50%, কত 25%। এখন স্পষ্ট হয়েছে না? এখন এই অবস্থাটা আপনি একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে সেটাকে আরেক জায়গায় পেস্ট করেন, তাহলে আপনি ক্লিয়ার। তাহলে আমরা বড় ছবিকে আমরা কি ছোটো করে করতে পারবো। তাহলে পিক্সেল কমায়, যদি পিক্সেল কমাইলে সাধারণত বড় ছবির পিক্সেল কমাইলে সেটা একটু হয়ে যায়। আমরা পিক্সেলটা বাড়াবো করবো কি জন্য, মেইনলি হচ্ছে এটা ছবিটাকে বড় করার জন্য, আর ছোটো করার জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব। আচ্ছা, আমি যতটুকু বললাম এটুকু ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এরপর দেখেন এটা কি রোটেটে দেখেন, জাস্ট আমি যদি এটাকে যে কোনোভাবে আমি ঘুরে দিতে পারবো ছবিটাকে, উপরে নিচ ডানে বামে যে কোনোভাবে আমরা ঘুরে দিতে পারবো, ঠিক আছে। তাহলে যেভাবে চান সেভাবে পারবেন। আচ্ছা, এটা গেলো রোটেট। এরপর দেখেন পেন্সিল, এগুলো আপনারা বুঝেন, এগুলো আমি খুব সংক্ষেপে খুব দ্রুত বলে যাচ্ছি। দ্রুত বলে যাবো নাকি আস্তে আস্তে বলে যাবো? আচ্ছা, তো দেখুন এই হচ্ছে পেন্সিল। আমরা পেন্সিল তো জানি, পেন্সিল আপনি পেন্সিল দিয়ে যে কোনো কিছু আঁকতে পারবেন। পেন্সিল আছে, এখানে কালার আছে, আপনি ইচ্ছে মতো কালার নেন, ইচ্ছে মতো কি আঁকেন, ঠিক আছে। আবার আপনি ইরেজার দিয়ে মুছবেন, ইচ্ছে মতো আপনি মুছতে পারেন, তাই না? আচ্ছা, এখানে দেখুন পেন্সিল। এখন এই যে পেন্সিলের সাইজ দেখেন, এখানকার টুলসগুলো আমরা ইউজ করবো এগুলোর সাথে কম্বিনেশন রেখে। পেন্সিলের সাইজ কত হবে? একদম ছোট। আমি যদি একটু বড় মোটা পেন্সিল নিতে চাই, মোটা পেন্সিল নিলাম, নিয়ে আঁকলাম। যদি মাঝারি আকারের পেন্সিল নিতে চাই, মাঝারি মোটা, এরপর হচ্ছে একদম চিকন। আবার এটা লাল কালারের পেন্সিল, আমি চাইলে অন্য কালারের পেন্সিলও নিতে পারি। যদি এটা নিই মোটা পেন্সিল, তাহলে কি ব্ল্যাক কালারের পেন্সিল, ঠিক আছে। তাহলে আমরা পেন্সিল ইচ্ছে মতো নিতে পারবো, এবং কি পেন্সিলের সাইজ ইচ্ছে মতো নিতে পারবো, এবং ইচ্ছে মতো কালার নিতে পারবো, আমরা যে কোনো ড্রয়িং করতে পারবো, ক্লিয়ার। আচ্ছা, পেন্সিলের মতো দেখুন রং, এটা হচ্ছে কালার বাকেট। আমরা কালার বাকেট নিলাম, এখানে দিলাম হলুদ রং, এখানে কালারটা দিলাম, ঢেলে দিলাম, তাহলে পুরোটা কি হলুদ হয়ে গেল। আবার আমি এখানে যে কোনো একটা আঁকলাম, একটা ওভাল, একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তটা ক্লিক করে একটা বৃত্ত আঁকলাম। আমি চাইলাম বৃত্তের মধ্যে আমি পুরোটা হলুদ করে দেবো। কালার প্যাকেটে ক্লিক করলাম, হলুদে ক্লিক করলাম, এখানে দিলাম, পুরোটা হলুদ হয়ে গেল। আবার লালে ক্লিক করলাম, পুরোটা লাল হয়ে গেল। আমি যে কালার চাই সে কালার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কালার হচ্ছে কালার ঢেলে দেওয়া। এই টেক্সটটা হচ্ছে কি, যে কোনো একটা অবজেক্টের মধ্যে আমি যে কোনো কিছু লিখবো। তাহলে আমি এই টেক্সট সিলেক্ট করলাম, করার পর এখানে সিলেক্ট করলাম, এটার মধ্যে আমি যে কোনো একটা শব্দ লিখলাম, সেই শব্দটা লিখবো লাল রঙে, লিখে এটাকে গিয়ে এসে নিয়ে আসবো, ঠিক আছে না। তাহলে আমরা যে কোনো অবজেক্টের উপর যে কোনো ধরনের লেখা আমরা লিখতে পারবো, লেখা দিয়ে। হ্যাঁ, বাইরে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ইরেজার দিয়ে আমরা যে কোনো কিছু মুছতে পারবো, যেমনি আমরা মুছতে পারবো। তারপর হচ্ছে কালার পিকারটা দেখেন, এই যে মেয়েটার কালারের স্কিনের কালারটা কি, এখানে তো অনেক ধরনের কি আছে, কালার আছে। এখন আমরা হচ্ছে এই যে মেয়েটার যে কালার, এই কালারের মতো করে আমি হুবহু একটা কালার আমি নিয়ে আসবো। এখন এই কালারের কম্বিনেশন আমি জানি না, এই কালারে রেড কত পার্সেন্ট আছে, গ্রিন কত পার্সেন্ট আছে, কোনটা কী আছে আমি জানি না। এখন আমি হচ্ছে হুবহু এই কালারের একটা কালার নেবো, এই কালারটা নিয়ে আমি কী করবো, ব্যাকগ্রাউন্ডে সেই কালারটাই যাবো। তো দেখুন এই কালারটা আমি পিক করার জন্য এই যে কালার পিকার নেব, আসছে না ড্রপারটা নিয়ে এসে যখন আমি এখানে দিলাম যে এখানকার কালারটা কি, ক্লিক করলাম, এই যে কালারে চলে আসছে না, চলে আসার পর আমি এই কালার নিয়ে কি করব, দিলাম, তাহলে পুরোটা হয়ে গেলে কি মেয়েটার শরীরের কালারে, ঠিক আছে।
আবার আমি চাচ্ছি মেয়েটার যে জামার এই যে পিছনে একটা জামা আমি দেখতে পাচ্ছি, পিছনের জামার কালার আমি কি পুরো এটাকে করবো। দেখে আমি আন্ডু করতেছি, আমি কালার পিকে নিলাম, এই পিছনের এই কালারটাকে আমি নিলাম, নেওয়ার পর ড্রপার দিয়ে দিলাম, তাহলে পিছনের ওই কালারও সবগুলো হয়ে গেল। ঠিক আছে, মানে আমরা স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছি হুবহু সেই কালারটা তৈরি করা, না হয় আমরা যে কালারটা দেখতে পাচ্ছি হুবহু কি এখানে অনেক ধরনের কালার এখানে আসে না, এতগুলো কালারটাকে ম্যাচিং করতে আমাদের অনেক সময় লাগবে। তো এখানে দেখেন প্রত্যেকটা কালার, যেমন এই কালারটা কত, হিউ কত পার্সেন্ট, সেট কত পার্সেন্ট, লুম কত পার্সেন্ট, রেড, জিরো, গ্রিন 126, ব্লু 166, মানে অনেকগুলো কালার মিশ্রণ হয়ে আমাদের কালারটা তৈরি হয়। তো স্ক্রিনের যে কোনো কালারকে যদি হুবহু আমরা পিক করতে চাই, হুবহু ওই কালারে কোনো কিছু লিখতে চাই, তাহলে কী হবে, আমরা কালার পিকে নিতে পারি। আমি আরেকটা জিনিস দেখাই, আমি মেয়েটার শরীরের যে কালার হুবহু এই কালার দিয়ে আমি কোনো একটা কিছু লিখবো, তাহলে আমি কালার পিকার দিয়ে আমি কালারটা পিক করি, কালার পিকার দিয়ে আমি কালারটা পিক করলাম, পিক করার পর আমি কোনো একটা কিছু লিখবো, আমি টেক্সট সিলেক্ট করলাম, এখানে আমি লিখলাম হয়ে গেছে না, মানে এই কালারটা যেটা এই কালারও সেম। ঠিক আছে, মানে আমরা স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছি হুবহু সেই কালারটা নেওয়ার জন্য আমরা ইউজ করবো কালার পিকার। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ শোষণ করে নেয়, মানে ওই কালার হুবহু অনুকরণে এসে একটা কম্বিনেশন তৈরি করছে। আচ্ছা, এরপর হচ্ছে জুম তো এটা বুঝে নিই, জুম তো আমরা এখান থেকে ইউজ করবো, এখান থেকে ইউজ না করলে চলবে। জুম মানে আমরা এখানকার জুম হলো আমি মেয়েটার চোখগুলোকে একটু বড় করে দেখতে চাই, জুমে ক্লিক করে আমি আর একটু বড় হচ্ছে না। আবার আমি যদি উল্টা করি, এই যে 800% হয়ে গেছে, আবার চলে আসছে না আগের মতো। আমি যে কোনো একটাকে সিলেক্ট করে জুম সিলেক্ট করে যদি আমি যে কোনো একটা জায়গায় যদি সিলেক্ট করে আমি মেয়েটার দাঁতগুলো দেখতে চাই, দাঁত চলে আসছে না। ঠিক আছে, তাহলে আপনারা একটুকু বুঝতে পারছেন, পেন্সিল, কালার বাকেট, টেক্সট, এটুকু ক্লিয়ার। এরপর হলো কি ইরেজার, কালার পিকার আর জুম। বিশেষ করে কালার পিকারটা বুঝতে পারছেন, কালার পিকার মানে স্ক্রিনে আমি যে রঙটা দেখতে পাচ্ছি হুবহু সেই রঙ দিয়ে আমি কোনো কিছু লিখবো, অথবা কালার করবো, যা কিছু আমি ইচ্ছা কি করতে পারি। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা আমি আরেকটা ছবি এখানে নিয়ে আসি। আচ্ছা দেখুন, তাহলে এখন আমরা এগুলো শিখলাম। এখন দেখুন ব্রাশ, এখন এই ব্রাশটাকে আমরা কী করব, আমরা ব্রাশ নিলাম, এখন ব্রাশের সাইজটা আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। আমি ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পর আমি রং নিলাম লাল রং, তাহলে দেখুন আমি যখন দাগ দিচ্ছি হয়ে যাচ্ছে। আবার ব্রাশের সাইজ যদি আমি চেঞ্জ করতে চাই, ব্রাশের সাইজ চেঞ্জ করার জন্য এখানে আমি একটু মোটা ব্রাশ নিলাম, তারপর একটু মাঝারি ব্রাশ নিলাম, আর একটু মাঝারি নিলাম, তাই না? আমরা যত বড় ইচ্ছা অত বড় ব্রাশ নিতে পারবো, যে রং ইচ্ছে সে রং নিতে পারবো। এখন আমি ব্রাশের টাইপটা চেঞ্জ করতে চাই, এটা আমি চেঞ্জ করলাম ব্রাশের সাইজ। এখন আমি চেঞ্জ করতে চাই ব্রাশের টাইপটা কি, ব্রাশ অনেক ধরনের ব্রাশ আছে, এটা হচ্ছে সফট ব্রাশ। আমি যদি চাই আরও সফট ব্রাশ, একটু পার্থক্য আছে না। তারপর দেখেন আর একটু ব্রাশ, এভাবে বিভিন্ন ব্রাশ নিয়ে দেখবেন। এটা হচ্ছে কি, ওই যে মার্কার না, রং পেন্সিল মানে পেস্ট।
এই যে একটু ঘষে ঘষে ইয়ে করতে হয় না, পেস্ট। এরপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে ঝর্ণা কলম। ঝর্ণা কলম এটা হলো, দেখুন এটা হলো স্প্রে, রঙের স্প্রে, ওই যেগুলোতে দেয়ালে লিখি আর কি, যে দখলে অমুক দখলে অমুক এগুলা। পেন্সিল এটা হচ্ছে টিউব। তাহলে আপনি যেখানে যে রং প্রযোজ্য আপনি সেরকম রং দিয়ে জিনিসটা করতে পারবেন, ঠিক আছে। মনে করেন আমি একটা জিনিস করে দেখাই, মনে করেন আমি একটা লেখা লিখবো, বাংলাতে আমি একটা জিনিস লিখবো। তো দেখুন সিম্পল একটা লেখা আমি লিখি, এখন এই সাধারণ জিনিসটাকে আমি খুব অসাধারণ করে লিখবো। দেখেন আমি ব্রাশ, এটার পরিবর্তে নিলাম এই ব্রাশটা, এটা এটা নেওয়ার পর আমি ইয়াটাকে একটু চেঞ্জ করে নিলাম, সবচেয়ে বড়টা নিলাম। এখন দেখেন আমার এই ইয়েটা হয়ে গেছে তেরছা। এখন আমি লাগলে সেটা সাধারণ জিনিসটাকে একটু অসাধারণ দেখাবে। আবুল কি আর আগের মতো আছে? তাহলে আমরা খুব সিম্পল, আবার আমি উল্টাটাকে করি, দেখুন এই যে এটা একটা, আবার এটা উল্টা দিকে হবে। কাছাকাছি হচ্ছে না? ওই এটা হচ্ছে এই পাশে এদিক দিয়ে, ওইটা হচ্ছে ওদিক দিয়ে, মানে ওই ইয়াটা স্কেলটা একটু হেলানো দুলানো আর কি। তাহলে আমরা যখন কোনো কিছু লিখবো আমরা কি আমাদের মতো করে আমরা লিখতে পারবো। হ্যাঁ, টিউবটা দিয়ে। হ্যাঁ, যাই হোক আপনারা, তাহলে আমরা যেমনি চাই এমনি আমরা লিখতে পারবো। আবার আমরা যদি চাই এক্সিস্টিং ছবির মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে, ধরেন ওর ঠোঁটটা আমি আরেকটু লাল করে দেবো, লাল করে দেওয়া যাবে না? মানে আমরা এক্সিস্টিং ছবির মধ্যে আমরা চেঞ্জ করতে পারবো, আবার কি আবার আমরা যে কোনো কিছু আমরা লিখতে পারবো। আচ্ছা, আমরা ব্রাশ নিলাম। হুম, আমি চাচ্ছি ওর ইয়াটাকে আমি একটু কালার করে দেবো। তাহলে কালার করে দেওয়ার জন্য আমি এটা নিই, নেওয়ার পর আমি এটা নিই, নেওয়ার পর আমি এটা দিয়ে চেঞ্জ করে দিই কালারটা আমি লাল করে দেবো। যাক, জিনিসটা এত ভালো দেখাচ্ছে না। তাহলে এখন আমি যদি চাই যে আরেকটু স্মার্ট ওয়েতে করবো, তাহলে আমি এইভাবে না করে আমি কি এটাকে, এই জিনিসটাকে সিলেক্ট করি, যেটা আপনি জিনিস সিলেক্ট করলে জিনিসটা আরও সুন্দর হবে। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আপনি ফিল করে দেন। হুম, বুঝি নাই। যাক, আমরা এক্সিস্টিং আমরা মনে করুন ওরকম মসুস লাগাই দেবো। ব্রাশ ঠিক আছে, আমরা এক্সিস্টিং ছবিতে যেরকম ইচ্ছে সেরকম ইয়া করে, মানে যেমন ইচ্ছে আমরা তেমন এখানে ইয়া করতে পারবো।
আচ্ছা, তাহলে এরপর ছবির পরে আসতেছে কি এখানে এই যে আমরা রেখা আঁকতে পারবো, সরল রেখা। আমরা যেমনে চাই এমনি আমরা আঁকতে পারবো, সম্পাদ্য উপপাদ্য সবগুলো এটা দিয়ে আঁকা যাবে। ঠিক আছে, সরল রেখা, তারপর হচ্ছে কি বক্ররেখা, এই যে একটা রেখা আঁকলাম, এটাকে আমি বাঁকাবো, এখানে ক্লিক করলে সেটা বেঁকে যাবে, যেমনি ইচ্ছে এমনি আমি বাঁকাতে পারবো। তাহলে এটা হচ্ছে সরল রেখা আঁকা, বক্ররেখা আঁকা, তারপর হচ্ছে কি বৃত্ত, বৃত্তের পর হচ্ছে চতুর্ভুজ। আবার চতুর্ভুজে যদি চাই আমি যে মাথাগুলো বাঁকানো থাকবে, যাক এগুলো তো আপনারা বুঝতে পারতেছেন, এটা আমরা বিভিন্ন ধরনের কি আমরা শেপ আঁকতে পারবো। আবার কিছু বলতেছে এখানে একটা শেপ আঁকে, শেপটা একটু উল্টাভাবে হয়ে গেছে না, এখন আমি এটাকে ফ্লিপ করি রোটেট দিয়ে। হ্যাঁ, যাই হোক আমরা যে কোনো কিছু করতে পারি। আবার এখানে আমি টেক্সট দিয়ে রাখবো হ্যালো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ইচ্ছা মতো এখানে শেপ দিতে পারবো, শেপ দিতে পারবো। তাহলে মোটামুটি এটুকুই, এর বাইরে আর খুব একটা নেই। এখন এগুলোর মধ্যে থেকে আপনি আপনার যে কোনো ছবিকে আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। আমরা মূলত পেনটাকে ইউজ করবো কী জন্য? ছবি আঁকার জন্য না, আমরা ছবিটাকে চেঞ্জ করার জন্য। আমাদের প্রয়োজন মতো আমরা ছবিটাকে চেঞ্জ করতে পারবো যে কোনো। হ্যাঁ, ফটো এডিট। হ্যাঁ, আমি সেটা দেখাচ্ছি। মনে করেন ওর মোজগুলো আমি তুলে ফেলার জন্য কি ইরেজার নিয়ে আমি জিনিসগুলো মুছে ফেললাম। এখন ইরেজার দিয়ে মুছলে তো ওর ইয়াটা মুছে যাচ্ছে। এখন আবার ওর শরীরের কালারটা এখানে দেওয়ার জন্য কি আছে, এটা আমরা পাবো ফটোশপে দাগটা তোলার জন্য। আমরা আজকে যেটা শিখতেছি এটা হচ্ছে সিম্পল ফটো এডিটিং, জাস্ট আমরা খুব সিম্পলি কাজগুলো করার জন্য। ঠিক আছে, এখানে আমরা ওই জিনিসগুলো পাবো আমরা ফটোশপে গেলে। আমি ফটোশপে ওই জিনিসটা শেখাবো যে টাক মাথায় কীভাবে চুল দিতে হবে, তারপরে মুখের স্পট কীভাবে রিমুভ করতে হবে, মানে ফটো এডিটিং কীভাবে করতে হবে। হ্যাঁ, এরপর দেখুন এখানে কালারটা দেখুন, আমরা কালার সম্পর্কে একটু বুঝি। এখানে কালার তো আমরা অনেকগুলো কালার দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু আমরা যতগুলো কালার দেখি না কেন, আসলে মূল কালার হচ্ছে তিনটা, RGB, রেড, গ্রিন এবং ব্লু। এই তিনটে কালারের কম্বিনেশন হয়ে যে কোনো কালার তৈরি হয়। দেখুন হোয়াইট হলো সবগুলো কালার যদি 100% করা হয় তাহলে হোয়াইট। R সমান রেড, G সমান গ্রিন, B সমান ব্লু। তাহলে RGB মূল কালার হচ্ছে এই তিনটা। এখানে একটা জিনিস দেখুন, এখানে তো আমরা অনেকগুলো কালার দেখতে পাচ্ছি, বাট সবগুলো কালার দুনিয়ার যে কোনো কালার হোক না কেন সেটাকে RGB দিয়ে সেটাকে করা যাবে, ব্যাখ্যা করা যাবে। যেমন এই কালারটা কত? রেড হলো 0, মানে ব্ল্যাক মানে কি? ব্ল্যাক মানে হলো সবগুলো 0, রেডও 0, গ্রিনও 0, ব্লুও 0। আবার এই কালারটা দেখেন হলুদ মানে কত? রেড আছে 255, গ্রিন আছে 255 আর ব্লু নেই। আবার এই কালারটা দেখেন, রেড 0, গ্রিন এত, ব্লু এত। তাহলে প্রত্যেকটা হোয়াইট মানে সবগুলো একদম ফুল, সবগুলো যদি 255 করে হয় তাহলে কি হোয়াইট। তাহলে আমরা যেই কালারে দেখি না কেন, যেমন এই কালারটা কি 128, 128 আর 190।
তাহলে এভাবে হাজার হাজার রকমের কি কালার তৈরি করা যায়। ওই যে বার্জার পেইন্টে বলে না 5 মিনিটে 500 রকম শেড, 5,000 রকমের শেড। এখানে 5,000 রকম না, আর তার চেয়ে আরও অনেক বেশি পরিমাণে শেড দেওয়া যায়। ঠিক আছে, কারণ আমি এই যে রেড 128, 192, এটা দিয়ে আমি একটা কালার তৈরি করলাম। আমি এখানে যদি শুধু 1 কমাই দিই, 128-এর পরিবর্তে যদি 127 দিই, তাহলে আরেকটা কালার তৈরি হবে না? 126 দিলে আরেকটা কালার তৈরি হবে। এইভাবে কম্বিনেশন করে করে কয়েক লাখ রকমের কালার তৈরি করা যায়, কয়েক লাখ কালার কম্বিনেশন তৈরি করা যায়। ঠিক আছে, তো আমরা যেরকম কালার চাই সেরকম কালার আমি কি করতে পারবো। ধরুন আমি চাচ্ছি এই ছেলেটার যে মুখের কালার অথবা ওর যে গেঞ্জির কালার, এই গেঞ্জির কালারের কম্বিনেশনটা কি। আমি একটু কালারটা পিক করি আগে। কালার পিক করলাম, পিক। হ্যাঁ, কোথায়? না, আমি কালারটা পিক করে আগে, কালারটা পিক করে এটা করি। এই যে এখানে কালারটা চলে আসছে না, এই কালারের আমি এই কালারের কম্বিনেশনটা দেখেন। এই কালার হচ্ছে রেড হচ্ছে কত 47, গ্রিন হচ্ছে 72, আর ব্লু হচ্ছে 66। এখন কেউ যদি হুবহু ওর কালারের মতো একটা গেঞ্জি যদি বানাতে চায়, তাহলে তাকে এই কালার কম্বিনেশন দিয়ে যদি তৈরি করে, সে তারা ওই কালারটা তৈরি হয়ে যাবে। কোনটা? এগুলো লাগবে না, আমাদের মেন হচ্ছে RGB। এখান থেকে হয় কালার ব্যাংকটা, রেড, গ্রিন এবং ব্লু। মানে আপনি একদম বাস্তবে যদি আপনি 3টে রঙকে মিশান, আপনি 3টে রঙ যদি পাশাপাশি রাখেন, মানে আমাদের যত রকম কালার আমরা দেখি না কেন, ওই সবগুলো কালারে কি মূলত 3টে কালার। আমরা তো এমনি নর্মালি জানি যে ওই বেনি, আশো, কলা, বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, কমলা। আমরা তো 7টা রঙ সম্পর্কে জানি, 7টা রঙ। তো 7টা রঙ সম্পর্কে আমরা জানি, বাট 7টা রঙ সম্পর্কে হলেও আমাদের মূল রঙ কিন্তু 3টাই। আমি একটু ও তো হোয়াইট সবগুলোই ফুল। আমরা রংধনুর 7টা রঙকে যদি আমরা মানে বর্ণনা করি, এক শব্দ যদি বর্ণনা করি, আমরা ছোটবেলায় শিখছিলাম বুঝবে না, রংধনুর 7টা রঙ, বেনি, আশা, কলা। আর ইংরেজিতে বললে VIBGYOR, এরকম একটা কিছু হবে। আচ্ছা, বেগুনি, বে মানে বেগুনি, নী মানে নীল, আ মানে হচ্ছে আসমানি, সবুজ, আশহ হলুদ, কমলা, লাল। তাহলে অনেকগুলো কালার থাকলেও আমাদের মূল কালার হচ্ছে RGB। কোনটা? আর রেড, তারপরে গ্রিন, কোনটা? সবুজ, আর ব্লু, নীল। তাহলে মূল কালার হচ্ছে এই তিনটা কালার যদি আপনার কাছে যদি 3টে কালারের 3টা ডিব্বা থাকে, তাহলে এই কালারগুলোর সাথে মিশালে আপনি যেরকম কালার চান সেরকম কালারই হয়ে যাবে। ঠিক আছে, মানে যেটার সাথে যেটা যত পার্সেন্ট মিশাবেন অত পার্সেন্ট কি কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি জাস্ট একটা গ্লাসের মধ্যে 50% নীল দেন, 50% সবুজ দেন, 50% কমলা দেন, এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওই আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছি, এখানে আপনি কম্বিনেশনটা যেরকম দেখবেন, যেমন হুবহু এই কালারটা যদি আপনি তৈরি করতে চান, অথবা হুবহু এই কালারটা, তাহলে আপনি কি রেডটা দেবেন 128, গ্রিনটা দিবেন না, ব্লুটা দেবেন 255, ব্যাস হুবহু এই কালারটা তৈরি হয়ে যাবে। কোনটা? হ্যাঁ, শিওরলি আপনি করেন না। রেডের জায়গায় আপনি গ্রিনের জায়গায় দেন, গ্রিনের জায়গায় 50, ঠিক আছে, দিলে কালারটা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখুন 255 দিন, চেঞ্জ হয়ে গেছে না? আপনি যেরকম দেন, রেডটা আমি কমাই দিই, রেডটা আমি দিই 15, এটা আমি দিই 50, চেঞ্জ হয়েছে না? আমরা কালার কোডটা যদি চেঞ্জ করে দিই, তাহলে কি ইয়া কোডটা চেঞ্জ হয়ে যাবে। কোন পাশে? আচ্ছা, এগুলো আমাদের লাগবে না, এগুলো যখন আমরা অ্যাডভান্সে যাবো তখন আমরা বুঝবো। হ্যাঁ, ওরকম কিছু। আচ্ছা, তাহলে আপনারা RGBটা বুঝতে পারছেন, কালার কম্বিনেশনটা। আচ্ছা, তাহলে আমরা এখানে যতটুকু দেখলাম, এখন এগুলো ইউজ করে আমরা কী করতে পারবো, আমরা যে কোনো একটা ছবিকে মোটামুটিভাবে আমরা এডিটিং করতে পারবো। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ফ্রন্ট কালার।
একটা জিনিস যখন আমরা লিখি, একটা যে কোনো একটা কাগজে যখন আমরা লিখি, ওই কাগজের কালার থাকে একটা, আবার আমরা কি লেখার কালার একটা, ওই সবসময় দুটো কালার। হ্যাঁ, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে আমাদের টেক্সট কালার। আচ্ছা, এখন দেখেন আমরা এই পেন দিয়ে আমরা বিভিন্ন রকম আঁকবো। হ্যাঁ, এখন আমরা দেখেন এই ছবি দিয়ে আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল কাজ করে দেখি। আমরা পেন দিয়ে কী কী করতে পারি, আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল কাজ করে দেখি। এখন মনে করেন আপনি একটা স্কুলের জন্য একটা ব্যানার বানাবেন, স্কুলের জন্য একটা ওয়েবসাইটের জন্য ব্যানার বানাবেন। আচ্ছা, আমি ব্যানারটা দেখাচ্ছি, ওয়েবসাইটের ব্যানার। মনে করেন আমি একটা স্কুলের নাম দিলাম লিটল জুয়েলস স্কুল। আচ্ছা দেখুন, এই যে আমি যে জিনিসটা বানালাম, এটা এটা মোটামুটি ইয়ে হয়েছে না? মনে করেন এটা একটা স্কুল, তাহলে এই যে পুরো জিনিসটা কিন্তু কি, এই জিনিসগুলো আমি কোথেকে নিয়ে আসলাম? নেট থেকে নিয়ে আসলাম। বাচ্চাদের ছবিগুলো নেট থেকে নিয়ে আসলাম, আর নিচে লেখাগুলো আমি লিখে দিলাম। তাহলে এটা মোটামুটি একটা ইয়ে হয়েছে না? এই ওয়েবসাইটের কাভার হিসেবে বোঝা যাচ্ছে না? এই লেখাগুলো কি আলাদা বোঝা যাচ্ছে? এটা কিন্তু পুরোটাই ছবি, এখান থেকে শুরু করে এখান থেকে কিন্তু কি পুরোটাই একটা ছবি, ঠিক আছে? কিন্তু পুরোটা ছবি হলো কি হচ্ছে, আমি ছবিটাকে ইয়া করলাম। এখন এই জিনিসটাকে আমি কীভাবে তৈরি করছি আমি দেখাই। এখন মনে করেন আমি স্কুলের কি একটা কোচিং সেন্টারের ইয়া তৈরি করবো, ঠিক আছে? আমি হুবহু এই জিনিসটা আমি তৈরি করে দেখাই কীভাবে এই জিনিসটা তৈরি করছি। তার আগে আপনারা বলেন জিনিসটা কেমন হয়েছে? একটা স্কুলের ব্যানার হিসেবে কি মানানসই, অথবা একটা কোচিং সেন্টারের ব্যানার হিসেবে মানানসই? দেখেন এই জিনিসটা তৈরি করা খুব ইজি। এখন যে কেউ এই একটা জিনিস তৈরি করার জন্য অনেক অনেক পরিশ্রম করতে হবে না? বাট আমরা যাবতীয় যা কিছু কালেকশন করা সব কিছু আমরা অনলাইন থেকে কালেকশন করবো। আমরা আমাদের যাবতীয় যত ধরনের গ্রাফিক্স লাগবে সবগুলো আমরা কালেকশনগুলো করতে গিয়ে অনলাইন থেকে কালেকশন করবো। আমরা নিজেরা কোনো কিছু তৈরি করবো না, অনলাইন থেকে কালেকশন করার পর সেটা যতটুকু এডিটিং প্রয়োজন হয় ওটুকু এডিটিং আমরা কোথা থেকে করবো? অনলাইন থেকে করবো, মানে ইয়া থেকে, পেন্ট থেকে। তো দেখুন স্কুল, এখন আমার এটা হচ্ছে একটা কোচিং সেন্টার, তাই না? তাহলে কোচিং সেন্টার হলে তাহলে আমি কিছু ছবি কালেকশন করি। বলেন কীরকম ছবি কালেকশন করা যায়? মানে কিছু ছেলে মেয়ে আছে, তারা হাসতেছে, এরকম মানে হেসে একটা পোজ দিছে, এরকম ছবি কোত্থেকে কালেকশন করা যায়? ইমেজ থেকে কালেকশন করবো, কী লিখে কালেকশন করবো? আমি যদি স্কুল ব্যানার, এই যে আসছে না, তাই না? এরকম আপনি অনেকগুলো ব্যানার পাবেন। যেমন এটা দিয়ে হয় স্কুলের ব্যানার, এটা দিয়ে হয়, এটা দিয়ে হয়, অনেকগুলো ব্যানার আমি পাচ্ছি। আমি একটা ব্যানার নিলাম, সাপোজ আমি এই ব্যানারটা নিলাম, যাই হোক আমি এটা নিই, এটা আমি কপি করলাম, আসছে না? এখন আমি এটাকে আমার মতো করে তৈরি করি। দেখুন এর ভিতরে আমি ক্রপ করে আমি ক্রপ করলাম।
ক্রপ করার পর আমি নিচে এটাকে একটু বড় করলাম। বড় করতে পারবো না, একটু বড় করলাম। বড় করার পর আমি নিচে একটু গ্যাপ দিয়ে লিখি। এখানে আমি লিখলাম বাংলা দিয়ে লিখবো। কি কি স্কুল লেখা যায়? সব জায়গায় আমল কি দেখেন? হ্যাঁ, ডিস্টার্ব করে। আমি ইয়াতে লিখি, যাক চলে আসছে না। বেশ, আমরা আমাদের মতো করে আমরা তৈরি করলাম। এখন ছবিটা আলাদা, এটা আলাদা, এটা বোঝা যাচ্ছে না। এখন আমি যদি চাই যে হুবহু যে কালারটা আমি দিলাম, এখানে যে কালারটা আছে হুবহু নিচে কি একই কালার হয়ে যাক, আমরা সেটা করতে পারবো না। এখন সেটাও করি, আবলটা মুছে দিই। কী দিয়ে করবো? পিকার দিয়ে দিলাম, কালার বাকেট নিলাম, কালার ফিল করে দিলাম, হয়ে গেল না? এই কালার আর এই কালার সেম না? ঠিক আছে, তাহলে আমরা এরপর আপনি এই কালারের উপর যদি আবার লিখতে চান, এই কালারের উপর এখানে আপনি লেখেন সাদা দিয়ে লেখেন, সাদা। ঠিক আছে, তাহলে কি আপনারা বুঝতে পারছেন? মানে আমরা যেটা করব, আমরা অনলাইনে কাজ করার সময়, ফেসবুকে কাজ করার সময়, ইউটিউবে কাজ করার সময়, আমরা যেখানেই কাজ করি না এখানে আমাদের কী লাগবে? ছবি লাগবে। তাহলে যেরকম আমরা ওয়েবসাইট তৈরি করি সেই রিলেটেড যদি আমরা কিওয়ার্ড লিখে যদি আমরা গুগলে সার্চ করি, আমি এখানে কোচিং সেন্টারের ওয়েবসাইট তৈরি করব, অথবা স্কুলের ওয়েবসাইট তৈরি করবো, আমি স্কুল ব্যানার অথবা কি এই বেবি অথবা কিডস যে কোনো কিছু লিখে আমরা সার্চ দিলাম, দেওয়ার পর আমার সেই রেলিভেন্ট ছবিগুলো আসলো। সেই ছবিগুলোকে আমি নিয়ে গেলাম, নেওয়ার পর কী করলাম, আমি আপনার মতো করে জিনিসটা বানালাম। এই ছবিটা কি দেখে কি মনে হচ্ছে যেটা ডুপ্লিকেট ছবি? অরিজিনাল মনে হচ্ছে না? তো আমরা যে কোনো কিছু দিয়ে এরকম আমরা অরিজিনাল করে ফেলতে পারবো। যদি আমি আর একটু স্মার্ট করে করতে চাই, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা করতে পারবো। এটা আমি শুধু একটুকু করি, যদি ক্রপ করি তাও কি তাও হবে। তাহলে আমাদের মনের মতো করে আমরা কি এটা তৈরি করতে পারবো। এখন এই ছবিটাকে যখন আমরা ব্যানার হিসেবে তৈরি করবো, আমরা এই ছবিটাকে কী জন্য তৈরি করলাম? একটা ওয়েবসাইটের ব্যানার হিসেবে। এবং কোন ধরনের ওয়েবসাইটের ব্যানার? ব্লগারের ব্যানার, তাই না? ব্লগার। এখন আমি দেখবো এটা ব্লগারের ব্যানার হিসেবে সেট হবে কি না, ব্লগারের ব্যানারের সাইজটা কত, মানে পিক্সেলটা কত। তাহলে আমি ছবিটা তৈরি করার পরপরই যদি আমি পিক্সেলটা সেট করে ফেলি, তাহলে আর পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। আমি ব্যানারটা তৈরি করলাম, আমি আর একটু করি, এটাকে তৈরি করলাম। এখন আমি দেখি যে এটা আমি হুবহু বসাতে পারবো কিনা। হুবহু বসানোর জন্য আমি দেখবো যে আমি যে ব্লগার ওয়েবসাইটের ইয়েটা কত পিক্সেল। হ্যাঁ, ব্লগার ব্যানার সাইজ, ব্লগার ওয়েবসাইটের ব্যানার সাইজ কত, পিক্সেলে কত। তাহলে এখানে দেখুন, এখানে বলা আছে না, অনেকগুলো পাচ্ছি। এই যেখানে বলতেছে কি পাশাপাশি হইতে হবে কত, 772, আর উপরে নিচে হইতে হবে কত, 174। তাহলে 174 ইন্টু 772। তাহলে দেখুন এখন আমাদের এটার পিক্সেল কত, রিসাইজে গেলে মোটামুটি আমাদের এটা বেশি আছে। বেশি থাকলে সমস্যা নেই। যে কোনো ওয়েবে আমাদের সাধারণত ফেসবুকে যখন আমরা কোনো ছবি দিই অথবা ইউটিউবে যখন কোনো ছবি দিই, তখন বেশি থাকলে আমাদের প্রবলেম হয় না। বাট যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে ছবিটা কম আছে কিনা। যখন বেশি আসে ইটস ওকে, আর যদি কম থাকতো আমরা কী করতাম, আমরা এখান থেকে ইজিলি আমরা পিক্সেল বাড়াতে পারতাম। আচ্ছা, তাহলে আমরা এই যে যতগুলো বাটন, এই বাটনগুলো আমরা ইচ্ছা মতো ইউজ করে শুধুমাত্র পেন ছাড়া আপনার অন্য কোনো কিছুতে যাওয়া লাগবে না।
আপনি ওয়েবসাইটে যতগুলো ছবি দেবেন অনেক স্ট্যান্ডার্ড ছবি ছবি দেওয়া যাবে না। মানে আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা, আমরা কোনো কি আপনি খুব অনেক ডিপলি গ্রাফিক ডিজাইনের কাজ না জেনেও আপনি অনেক ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কারণ আপনাকে কোনো কী করতে হচ্ছে না, কোনো ছবি আপনাকে আঁকতে হচ্ছে না, কোনো ছবি আপনাকে তুলতে হচ্ছে না। যেরকম ছবি আমরা চাই সেরকম ছবি আমরা পাচ্ছি, ঠিক আছে। তো আমরা ওই ছবিটাকে তৈরি করার পর যখন আমরা সাইজটা মিলাবো, সাইজটা ঠিক আছে কিনা মেলানোর পরে আমরা যাবো কোনটা আচ্ছা 174 হলো এটুকু, মানে অর্ধেক, আর 200, হ্যাঁ এইটা হবে মেইন। এটা হচ্ছে 772 কিন্তু 250, এটা হচ্ছে মেইন। আপনি ফেসবুকটা দেখেন, আমি দিলাম কি ব্লগার, আপনি ফেসবুক দেখেন, ফেসবুক হবে কভার সাইজ পিক্সেল। তাহলে ফেসবুকের কভার কত? 851 ইন্টু 315, তাই না? আবার আমি যদি দেখেন লগো, ফেসবুকের কভারের হচ্ছে 851 ইন্টু 315, আবার এই কত 180 ইন্টু 180, এটা স্কোয়ার হতে হবে। তাহলে যে কোনো জায়গায় আবার দেখেন ইউটিউবের কি চ্যানেল আর্ট, ইউটিউবের চ্যানেল আর্ট কত? চ্যানেল আর্ট সাইজ লিখতে হবে, সাইজ ইউটিউবের চ্যানেল আর্ট সাইজ, এই সাইজটা এখানে দেওয়া আছে না? আমরা এখানে পাবো, এখানে দেওয়া আছে, এখানে লেখা আছে, একটু হলে আসবে। মানে আমরা যে কোনো ফরম্যাটে যখন আমরা বসাবো, যে কোনো ধরনের সাইটে যখন আমরা বসাবো, মানে আমরা আগে আমাদের মতো করে জিনিসটা তৈরি করবো, তৈরি করার পর আমরা সাইটটা রিসাইজ করবো, রিসাইজ করার পর আমরা আপলোড করবো। যাই হোক, এটা পাওয়া যাবে, এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা ছবি খুঁজবো। এখন যে কোনো ধরনের ছবি খোঁজার জন্য আমরা ছবি পাবো না, রিলিভেন্ট ছবি। আমরা রিলিভেন্ট ছবি কীভাবে খুঁজবো? আমরা কোনো একটা রেস্টুরেন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করব। এখন রেস্টুরেন্টের ওয়েবসাইটের কাভারটা কীরকম হবে, তাই না? বলেন, আমরা কি লিখে সার্চ করব? আমরা জাস্ট আগে সরাসরি আমরা লিখি রেস্টুরেন্ট কি হবে, রেস্টুরেন্ট ব্যানার চলে আসছে না সরাসরি? কত সব অনেক ধরনের রেস্টুরেন্টের চলে আসছে না? আচ্ছা, এখন আমি যদি চাই যে নর্মালি এগুলো তো সরাসরি খাবার দাবারের ছবি, সরাসরি খাবার দাবার, তাই না? এখন আমি চাচ্ছি আমার ব্যানারে কী রাখবো, আমি সরাসরি খাবার দাবার রাখবো না, খাবার দাবারে কী রাখবো, ওই আঁকা ছবি রাখবো, মানে হাত আঁকা ছবি, আর্ট। তা আমি লিখবো রেস্টুরেন্ট স্পেস আর্ট। আপনি পাবেন, নিচে অনেকগুলো পাবেন। অথবা রেস্টুরেন্টের সাথে আমি যদি করি ফুড আর্ট, মানে আমরা এখান থেকে একটা বিভিন্ন ছবি থেকে বিভিন্ন জিনিস আমরা কালেকশন করে আমরা বিভিন্ন জায়গায় কি নতুন একটা ছবি তৈরি করতে পারবো। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি লগো তৈরি। আপনারা এই সিম্পল এই জিনিসগুলো দিয়ে লগো কীভাবে তৈরি করবেন। সময় কোন দিক দিয়ে চলে যায় টেরে পাই না। আজকে কি কন্টিনিউ করবো, আজকে শেষ করে দেবো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে বলবো। আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, অনলাইনের যেটা, হ্যাঁ অনলাইন, না এগুলো না, অনলাইনের যেগুলো আলাদা, অনলাইনের সফটওয়্যার। হ্যাঁ, শেষ করে দেবো। আধা ঘন্টা লাগতে পারে, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে পেইন্টেডটা শেষ করে দিচ্ছি।
তাহলে আমরা আজকে প্রিন্টেডটা শেষ করতেছি, বাকিটা আমরা অনলাইনের ইয়াটা আমরা পরে আলোচনা করবো। প্রিন্টেডটা তাহলে আরেকটু লাগবে, আরেকটু আমি শেষ করে দিচ্ছি এটা। তাহলে আমরা যে কোনো ধরনের ছবি কালেকশন করার জন্য কী করব, এই যে সেই রিলিভেন্ট ইয়া দিয়ে আমরা কি, ধরুন আমি মাশরুম নিয়ে কোনো কিছু তৈরি করব, মাশরুম, তাহলে আসলে কি নর্মাল মাশরুম, তাই না? যদি আমি ইয়া করি যে মাশরুম কি আর্ট, তাহলে তুলি দিয়ে আঁকা ছবি চলে আসবে, চলে আসছে না তুলি দিয়ে আঁকা ছবি। আর যদি আমি আবার লিখতে মাশরুম স্কেচ, তাহলে কি পেন্সিলে আঁকা ছবি চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট কি নর্মালি সার্চ করা, আর্ট লিখে সার্চ করা এবং স্কেচ লিখে সার্চ করা, এক একটাতে এক এক রকম ছবি আসবে, যেখানে আমরা যেটার সাথে যেটা মানানসই হয় আমরা সেটাই লিখবো। আচ্ছা আচ্ছা, দেখুন আমি জাস্ট 10 মিনিট সময় নেব, 10 মিনিটের মধ্যে আমি সবগুলো জিনিস আমি দেখাচ্ছি। আমরা এটাকে শেষ করে দিই, এটাকে ইয়া করে রাখলে একটু আবার আমাদের নেক্সট ক্লাসে প্রবলেম হবে। ওই কাজগুলো সহজ আমি দেখাচ্ছি। তাহলে আপনারা মোটামুটি পেন্টের বিষয়টা বুঝতে পারছেন। এখন লগো তৈরি করা, যে কোনো ধরনের ইয়া তৈরি করা, কারণ আমি একটা লগো তৈরি করব, লগো। তাহলে আপনি যে কোনো কোম্পানির মানে যে কোনো কোম্পানির কি লগো তৈরি করবেন, আপনি সেই লগোর আইডিয়াটা এখান থেকে পাবেন। বলেন কার জন্য লগো তৈরি করবেন? কি রেস্টুরেন্ট? আচ্ছা, রেস্টুরেন্ট লগো, রেস্টুরেন্ট লগো। তাহলে আপনি এখানে অনেকগুলো কী পাচ্ছেন, অনেকগুলো ইয়া পাচ্ছেন না, আইডিয়া পাচ্ছেন না। এখান থেকে আপনি এখান থেকে একটু নিলেন, ওখান থেকে একটু নিলেন, এভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লগো নিয়ে আপনি নিজে একটা এটা তৈরি করতে পারেন। যাক আমরা আজকে একটু রাখি, আমরা আগামী ক্লাসে এটা শিখবো, ওই যে অনলাইন থেকে আমরা কীভাবে হেল্প নিয়ে আমরা সরাসরি অনেক সুন্দর আমরা ডিজাইন তৈরি করতে পারবো। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে নতুন টপিক শুরু করবো, পাশাপাশি আমি এটাও ক্লাসে ফাঁকে বলবো। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ। অনলাইনে যেখান থেকে ইয়ে করার একটা সেটটার নাম সোমবার